হ্যালো, ফিউচার লাইফের টাইম চলে এসছি। আজকের ফিউচার লাইফের টপিক হলো অপরচুনিটি কস্ট। কিন্তু এই টপিকে কথা বলার আগে একটা জিনিস বলবো যে হঠাৎ এই টপিকটা মাথায় এলো কেন। আপনারা সব মানে এতদিনে অনেকবার কথা প্রসঙ্গে বিভিন্ন মেল যেগুলো আমাদের আসে, mail.sdcapital@gmail.com, সেগুলো কথা বিভিন্ন প্রসঙ্গে বলেছি। এইবারে একটা মেল এসছিল এবং তার পার্সপেক্টিভে যিনি মেল করেছিলেন তার কোয়ারির উত্তর দিতে গিয়ে তার সঙ্গে একটা ইন্টারেস্টিং কনভারসেশন হয় এবং সেই কনভারসেশন থেকে এই টপিকটা মাথায় আসে। কনভারসেশনটা কি না, ভদ্রলোক মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছিলেন এবং মিউচুয়াল ফান্ড ম্যাচিওর করেনি, সরি, উনি টাকাটা মানে এখন ভ্যালু চেক করেছেন, চেক করে দেখেছেন যে অ্যাটলিস্ট 3 বছর আগে উনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা কিন্তু পুরোটা আছে। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার টাকা বাড়েনি খুব সত্যি কথা, কিন্তু আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম পুরোটা আছে, সুতরাং এটা অতটাও খারাপ ব্যাপার না, এটা মানে আই এম হ্যাপি। এই কথাটা শোনবার পর আমার মনে হলো যে সত্যি অপরচুনিটি কস্ট কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলার দরকার। অপরচুনিটি কস্ট কাকে বলে? অপরচুনিটি নিয়ে তো আমরা বিশাল বড় বড় কোট পড়ি, যেটা পোস্টেও লিখেছিলাম। অপরচুনিটি মিস করা যে কত বড় পাপ সেটা পৃথিবীর সমস্ত মোটিভেশনাল স্পিকাররা আমাদের বারবার মনে করিয়ে দেন, এবং চ্যালেঞ্জ বা ক্রাইসিসকে যারা অপরচুনিটি বলে মনে করে তারাই যে জীবনে এগোয়, এটা আমাদের মাথায় হ্যামার করে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অপরচুনিটি কস্ট জিনিসটা সেরকম আলোচনার মধ্যে কখনোই আসে না। অপরচুনিটি কস্ট হলো যে আপনার কাছে দুটো জিনিস করার মতন অপশন আছে, আপনি তো দুটো জিনিস একসঙ্গে করতে পারবেন না। আপনি আমার মতনই নর্মাল মানুষ, একটা কাজ করবেন, অন্যটা করবেন না। যে কাজটা আপনি করলেন না তার জন্য আপনার কি লস হলো? কমপ্লিকেটেড মনে হচ্ছে? ধরে নিন ফেডারারের উইম্বলডন ম্যাচ চলছে, অ্যাট দ্য সেম টাইম দেশে আইপিএল চলছে। আপনার কাছে টিভি একটা, আপনি মানুষ একটা, দুটো চোখ একটা মাথা, তো আপনাকে দুটোর মধ্যে যে কোনো একটাই দেখতে হবে। হয় আপনাকে ফেডারারের ম্যাচ দেখতে হবে অথবা আইপিএল দেখতে হবে। আপনার দুটোই দেখার খুব ইচ্ছা, দুটো তো একসঙ্গে দেখতে পারবেন না। এবার ধরুন আপনি ফেডারারের ম্যাচটাই দেখলেন এবং আইপিএলটাকে ইগনোর করলেন, এবং কোনো একটা কারণে সেদিন ম্যাচ একেবারেই জমলো না। আপনি আইপিএলটা পরে জানলেন যে আইপিএলটা দুর্দান্ত খেলা হয়েছে। তো ওই যে আইপিএল দেখার জয়, আনন্দ, সেটাই হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট এই ক্ষেত্রে। আইপিএল দেখলে আপনি ওই আনন্দটা পেতে পারতেন যেটা সেদিন উইম্বলডনের মরা ম্যাচ দেখার ডিসিশনটা নেওয়ার ফলে ওই আনন্দটা থেকে নিজেকে ডিপ্রাইভ করলেন। ব্যাপারটা অনেকটা এরকম। আরও একটা এক্সাম্পল দিই। ধরুন কারোর কাছে চাকরি করতে করতে পড়াশুনো করার একটা সুযোগ এসছে। এইবারে পড়াশুনো করার, আমি নিজে করেছি চাকরির মাঝখানে পড়াশুনো করার একটা খরচা আছে, একটা ম্যাসিভ ফিজ আমাকে অক্সফোর্ডে দিতে হয়েছিল। ম্যাসিভ মানে ম্যাসিভ। এছাড়া আমার ওই সময়টা আমি চাকরি করছি না, তার মানে আমার পে স্লিপ পাচ্ছি না, প্লাস আমার এফার্ট, প্লাস ফ্যামিলির যে ইনকনভিনিয়েন্স, এই সব কিছু একদিকে। আর অন্যদিকে কি, আমি যদি মানে পড়াশুনোটা করি তাহলে বেরিয়ে আমার কাছে কি অপরচুনিটি আসবে, ভবিষ্যতে আমি কীরকম কি জব অপরচুনিটি পাবো, কীরকম কি সেটার একটা অ্যাসেসমেন্ট। আর অন্যদিকে হচ্ছে যদি আমি পড়াশুনো না করি, যেমন যাচ্ছে তেমন যাচ্ছে, তাহলে আমার ভবিষ্যৎ কি? এই দুটো অপশান আমার কাছে। এই দুটো অপশানের মধ্যে আমাকে অপরচুনিটি কস্ট ভাবতে হবে, যে আমি পড়াশুনো করব একটা দিকে, আর একটা দিকে পড়াশুনো করব না। পড়াশুনো করলে ভবিষ্যতে আমার কি হতে পারে, পড়াশুনো না করলে কি হতে পারে, এবং সেই দুটোর কম্প্যারিজন করে আমি তো যে পথটায় যাব, অন্য পথটা হলো যে আমার অপরচুনিটি কস্ট আমাকে হিসাব করবে, মানে নেক্সট বেস্ট অ্যাভেলেবল অপরচুনিটি, তার থেকে আমার কি লাভ হতে পারতো, সেইটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। এইবারে ইনভেস্টমেন্টের দুনিয়ায় সেটা কিভাবে কাজ করে, আপনি টাকা বিভিন্নভাবে রাখতে পারেন, ব্যাংকে রাখতে পারেন, মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, পোস্ট অফিসে রাখতে পারেন, বিভিন্ন স্কিমে রাখতে পারেন। যে স্কিমে আপনি টাকা রাখলেন, নেক্সট বেস্ট যেটা অপরচুনিটি আপনার মনে হয়েছিল সেইটার রিটার্ন, আর আপনি যেখানে অ্যাকচুয়ালি রাখলেন সেটার রিটার্ন, এই দুটো অ্যাকচুয়াল রিটার্নকে যদি কম্পেয়ার করেন সেখানে পেয়ে যাবেন। কিন্তু তার আগে একটা জরুরি কথা বলার দরকার। আমরা যখন হিসাব করি রিটার্নের, বেশিরভাগ সময় এই যে ভদ্রলোক আমাদের মেল করেছিলেন তার মতনই একটা কনসেপ্ট মিস করে যাই, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি
শুনেই ইনফ্লেশন মাথায় আসছে তো, যে আমার টাকা আমি যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলাম, কি রেটে বাড়ছে, আর জিনিসপত্রের দাম যে রেটে বাড়ছে অন্তত সেটাকে অফসেট করতে হবে। আমার যদি ইনফ্লেশন যদি বছরে 3 থেকে 4% হয়, আমাকে অন্তত 3 থেকে 4% ইনভেস্টমেন্ট করে রিটার্ন পেতে হবে ইয়ার অন ইয়ার, না হলে তো আমার পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। আজকে যদি আমি 100 কেজি চাল কিনতে পারতাম, ভবিষ্যতে দাম বেড়ে যাওয়ার জন্য আমি হয়তো 98 কেজি কিনতে পারবো, যদি না আমার টাকাটা অ্যাপ্রিসিয়েট করে। এছাড়াও কিন্তু একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই অপরচুনিটি কস্ট রিলেটেড একটা ব্যাপার। আপনি আজকে টাকাটা ইনভেস্ট করছেন, তার মানে আজকে টাকাটা আপনি কনজিউম করলেন না। আপনি হয়তো সেই টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারতেন, একটা টিভি কিনতে পারতেন, একটা নতুন বাড়ির বা ফ্ল্যাটের জন্য টাকাটা ইনভেস্ট করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। সেই প্লেজারটা বা সেই সেই অপরচুনিটিটা, সেই জিনিসটা আপনি ফোরগো করছেন। আপনি যদি আজকে ল্যাপটপ কিনতেন, আগামী 2 বছর বা 3 বছর এই ল্যাপটপটা আপনার ভোগে আসতো, ওই ল্যাপটপটা দিয়ে আপনি হয়তো 4টি কাজ করতে পারতেন। আপনি টিভি যদি কিনতেন ওই টাকাটা দিয়ে, সেই টিভিটা দেখে আপনি আনন্দ পেতেন, একটা বড় টিভি দেখে। তো এই আনন্দগুলো বা এই কাজগুলোর একটা দাম আছে, সেইটাও কিন্তু আপনি স্যাক্রিফাইস করছেন দ্য মোমেন্ট ইউ আর ইনভেস্টিং দ্য অ্যামাউন্ট উইথ সামওয়ান অর অন সাম স্কিম। সুতরাং ইনভেস্টমেন্টের রিটার্নের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আপনার পারচেসিং পাওয়ারটাকে ঠিক মতন মেনটেন করতে পারছে কিনা, ইনফ্লেশনের থেকে বেশি বাড়ছে কিনা। আর একটা হলো আজকের ডেটে যে আপনি যে স্যাক্রিফাইস করলেন, একটা জিনিস কিনলেন না বা একটা কোথাও গেলেন না, এই টাকাটা যেটাতে ইউজ করতে পারতেন, তার বদলে আপনি তার থেকে বেশি কিছু রিটার্ন পাচ্ছেন কিনা। এই দুটো জিনিস মিলিয়ে ক্যালকুলেশন হয়। সেই জন্য আমরা ব্যাংকে যদি 6%, 6.5% ইন্টারেস্ট, যেটা দেশে এখন দাঁড়িয়েছে, আর ইনফ্লেশন যদি অন্তত মানে ইনফ্লেশন যদি 3-4% হয়, তাহলে তার একটা কিছু মানে হয়। ইনফ্লেশন 6.5% আর আপনি ব্যাংকেও রাখলেন 6.5%, তাহলে তো আপনি যে টাকাটা জমালেন তার প্র্যাকটিক্যালি কোনো ভ্যালুই রইল না। আপনি আজকের ডেটে যা কিনতে পারতেন, ভবিষ্যতেও একই জিনিসই কিনতে পারবেন, বড়জোর আপনার টাকাটা প্রোটেক্টেড হলো, এর চেয়ে বেশি কিচ্ছু হলো না। সুতরাং যখন হিসাব করবেন তখন এই জিনিসগুলো মাথায় রেখে একটা রিটার্ন হিসাব করতে হয়। এবার রিয়েল লাইফে বলি যে কোথায় কোথায় আমরা অপরচুনিটি কস্ট হিসাব করি না। একদিন একটা ফিউচার লাইফে বলেছিলাম টার্ম ইন্স্যুরেন্স আর এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্স নিয়ে। আম বাঙালির এন্ডাওমেন্ট পলিসির প্রতি একটা প্রচণ্ড প্রেম আছে। টার্ম পলিসিতে প্রিমিয়াম অনেক কম, অনেক কম। আমরা এই হিসাবটা কখনো করি না যে টার্ম পলিসিতে আমি মাসে মাসে যে প্রিমিয়ামটা দেব আর এন্ডাওমেন্টে আমি মাসে মাসে যে প্রিমিয়ামটা দেবো বা কোয়ার্টার অন কোয়ার্টার যে প্রিমিয়ামটা দেবো, এই ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা আমি যদি অন্য কোথাও ইনভেস্ট করতাম, ব্যাংকে রাখতাম, ইকুইটিতে ইনভেস্ট করতাম, মিউচুয়াল ফান্ডে রাখতাম, ডেট ফান্ডে রাখতাম, কিছু একটা করতাম, তাহলে কত রিটার্ন পেতাম সেই হিসাবটা করি না বলেই আমরা এন্ডাওমেন্ট পলিসি কিছু রিটার্ন দেবে এই আনন্দে টার্ম পলিসি ছেড়ে এন্ডাওমেন্টের দিকে ঝুঁকি। পৃথিবীতে কিন্তু বেশিরভাগ লোক যারা ফিনান্সিয়ালি অ্যাওয়ার, তারা খুব কম সময় এন্ডাওমেন্ট পলিসির দিকে চায়। এবং এন্ডাওমেন্ট পলিসির এগেনস্টে যে লোন নেওয়া যায়, হাউজিং লোন বা এই ধরনের জিনিস, সেগুলো খুব দেখে শুনে বুঝে নেওয়ার দরকার। কেন কি যতদিন লোন চলবে তার মধ্যে যদি দুর্ঘটনাটা ঘটে, তাহলে আপনার বেনিফিশিয়ারি যারা, তারা যা রিটার্ন পাবে সেটা কিন্তু অ্যাকচুয়াল রিটার্নের থেকে অনেকটা কম হয়। এটা একটা এক্সাম্পল দিলাম। 2 নম্বর এক্সাম্পল, ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে। এইটা হচ্ছে মধ্যবিত্ত বাঙালির কাছে একটা বিশাল মূল্য, একদম মূল্য, মানে গাধা মূল্য দেখে মাঝের দেখে দৌড়ে। আমি নিজে ইনক্লুডেড একটা সময় এই ট্যাক্স বেনিফিটের মোহে প্রচন্ড রকম অন্ধ ছিলাম। আমরা কখনো হিসাব করে দেখি না যে এই একটা ইনভেস্টমেন্টে যদি ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেই ইনভেস্টমেন্টের অ্যাকচুয়াল রিটার্নটা কি। আর একটা জিনিস তো আমরা কখনো খেয়াল করি না, যে মিউচুয়াল ফান্ড যে বলে না ট্যাক্স বেনিফিট দেবে, ইকুইটিতে ইনভেস্ট করলে যা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, মিউচুয়াল ফান্ড, ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড 65% ইকুইটি ইনভেস্টমেন্ট, মানে আমাদের প্রায় 80% মিউচুয়াল ফান্ড আর ইকুইটি ইনভেস্টমেন্ট, এদের দুজনের মধ্যে প্র্যাকটিক্যালি ট্যাক্স বেনিফিটের দিকে কোনো ডিফারেন্স নেই। শর্ট টার্ম হচ্ছে 1 বছরের মধ্যে যদি আপনি সেল করেন ইকুইটি বা মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে শর্ট টার্মের যে ইমপ্লিকেশন সেম। আপনি যদি 1 বছরের বেশি টাইম ধরে রাখেন ইকুইটি ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড, দুটোর ক্ষেত্রেই ট্যাক্স ইমপ্লিকেশন সেম। আমি বলছি না, বলছে ইকোনমিক টাইমস, বলছে ভারত সরকারের ট্যাক্সের চোথা, আপনি নিজে গুগল করে দেখে নিতে পারেন। সুতরাং সাহস করে যদি আমাদের এই
গাদা গাদা নেগেটিভ আলফা মিউচুয়াল ফান্ডের মোহ ছেড়ে নিজের ভরসায় পড়াশুনো করে বা কোনো পোর্টফোলিও ম্যানেজারের হেল্প নিয়ে ইকুইটিতে ইনভেস্ট করেন, আপনার ট্যাক্স বেনিফিটে কোনো রকম ফারাক পড়বে না। অপরচুনিটি কস্ট, আমরা শুধুমাত্র ট্যাক্স বেনিফিট ভেবে ভেবে অন্য অপরচুনিটিগুলোকে ইগনোর করে যাই। ইএলএসএস ইজ আ ডিফারেন্ট স্কিম, কিন্তু সেখানে আবার লক ইন আছে। যাই হোক, কিন্তু ইন জেনারেল এইটা একটা বিশাল জিনিস। যারা নিজেরা ইকুইটিতে ইনভেস্ট করেন তারা অপরচুনিটি কস্টের মোহে কিভাবে, মানে অপরচুনিটি কস্ট কিভাবে ইগনোর করে যান এবং তার ফলে কিভাবে সাফার করেন। ধরুন আপনি একটা স্টকে কিনেছেন, স্টকটা এখন নেগেটিভে আছে, আপনি স্টকটা ধরে বসে আছেন বসে আছেন বসে আছেন, কোনো না কোনো দিন পজিটিভে আসবে। আপনি কখনো এটা মাথায় রাখছেন না যে আজকে যদি আপনি লস বুক করেও টাকাটা বার করে আনেন, হয়তো আপনার 2000 টাকা লস হলো, কিন্তু টাকাটা যদি আপনি এই মুহূর্তে বার করে এনে একটা অন্য স্টকে ইনভেস্ট করেন, শর্ট টাইমের মধ্যে হয়তো সেই 2000 রিকুপ করেই যাবে। আমাদের যে এসডি ক্যাপিটালের যে এক্সিস্টিং পোর্টফোলিও সার্ভিসটা আছে, আমাদের ওয়েবসাইটে সব ডিটেলস আছে, সেটা কিন্তু এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। আপনার এক্সিস্টিং পোর্টফোলিওতে আমরা রিটেল ইনভেস্টররা যেহেতু আপডেটেড থাকি না, পড়াশুনো করি না, আমরা একটা স্টক নেগেটিভে আছে আশায় আশায় বসে থাকি, আজ নয়তো কাল ওটা পজিটিভে আসবে। কিন্তু এখন বা নেক্সট 3 মাসের মধ্যে টাকাটা বার করে নিয়ে আমি যদি অন্য একটা গ্রোয়িং স্টকে লাগাতে পারি, গ্রোয়িং কোম্পানিতে লাগাতে পারি, তাহলে ওইটুকু লস স্বীকার করার থেকে অনেক বেশি প্রফিট আমি করতে পারবো। রিটেল ইনভেস্টররা যখন ইকুইটিতে ইনভেস্ট করেন, আরও একটা ক্ষেত্রে অপরচুনিটি কস্ট, বা আরও ভালো করে বলতে গেলে অপরচুনিটি কস্ট আর সাঙ্ক কস্ট দুটোকে ঘেটে একদম ঘন্ট পাকিয়ে ফেলেন। আপনি একটা স্টক কিনেছেন, স্টকের দাম পড়ছে, আপনি আরও কিনছেন, অ্যাভারেজ করবেন, আমি অ্যাভারেজ প্রাইসটাকে নিচে নামাবো, এই করতে 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 আলটিমেটলি ইউ আর ওয়েস্টিং গুড মানি আফটার ব্যাড মানি। একটা রং ডিসিশন হয়েছিল, সেইটা সাঙ্ক কস্ট প্র্যাকটিক্যালি। আপনার ওই টাকাটা গেছে, আপনি আরও কিনে সেই টাকা নষ্ট করার পরিমাণটা বাড়াচ্ছেন। এইখানে এক্সপার্ট অ্যাডভাইজারের দরকার যে এটা একটা সাময়িক ডিপ নাকি এটা অ্যাকচুয়ালি মানে দিস ইজ আ গন কেস, এখানে পয়সা ঢেলে লাভ হবে না। এই অপরচুনিটি কস্ট হচ্ছে এইটা, আপনি যদি ওই স্টকটায় টাকা আরও ইনভেস্ট না করে, অ্যাভারেজ প্রাইস কমানোর চেষ্টা না করে ওই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করতেন, অন্য কোনো স্টকে বা অন্য কোনো ভেহিকলে ইনভেস্ট করতেন, আপনার অনেক বেশি প্রফিট হতে পারত। আমাদের এক্সিস্টিং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে। এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে আমরা অপরচুনিটি কস্ট কিভাবে ইগনোর করে যাই। নেক্সট হচ্ছে আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আবার ফিরে আসি। মিউচুয়াল ফান্ডের ট্যাক্স বেনিফিটের ব্যাপারটা মাথায় রেখে আমরা অনেক অপরচুনিটি মিস করে যাই, এমনকি ইকুইভ্যালেন্ট অপরচুনিটি মিস করি, যেখানে ইকুইটিতে ইনভেস্ট করলে সেম ট্যাক্স বেনিফিট, সেই জায়গাটাও আমরা মিস করে যাই। আরও একটা জিনিস হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের মিথের ভরসায় থেকে আমরা ভাবি মিউচুয়াল ফান্ড ইকুইটিতে ইনভেস্ট করে আমাকে বেটার রিটার্ন দেবে। আখেরে দেখবেন অনেক মিউচুয়াল ফান্ড আছে যেটা আপনি যদি ব্যাংকে টাকা রাখতেন তাদের থেকে বেশি রিটার্ন পেতেন। মিউচুয়াল ফান্ড কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড আমাদের দেশে খুব কম, ম্যাক্সিমামই ইকুইটিতে ইনভেস্ট করছে এবং ইকুইটিতে ইনভেস্ট করে আপনাকে রিস্ক বেশি নেওয়াচ্ছে, তা সত্ত্বেও রিটার্ন দিতে পারছে না। তার থেকে আপনি আইসিআইসিআই এসবিআইতে টাকাটা জমা করে রেখে দিতেন, সেটা বেটার রিটার্ন দিত আপনাকে। আর একটা জিনিস বলি, যখন কোনো ইনভেস্টমেন্ট, স্পেশালি আবার মিউচুয়াল ফান্ডের কথা বলছি, যখন এরা বলে যে বেঞ্চমার্কের তুলনায় আমি এত ভালো করেছি, অত ভালো করেছি বেঞ্চমার্কের তুলনায়, কোনোদিন খুঁজে পেতে দেখবেন যে বেঞ্চমার্ক বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। আমি বহু লোক আমাদের কাছে কোয়ারি করেন, আমি অমুক ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে লাগিয়েছি, অমুক হাইব্রিড ফান্ডে লাগিয়েছি। আমরা কি কখনো ভেবে দেখি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, হাইব্রিড ফান্ড, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে ম্যাটার করে? আমরা কোন সা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টেড যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে ইনভেস্ট করতে হবে? লোকগুলো জাস্ট বলে লাস্ট 3 বছরে খুব ভালো রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছর ভালো রিটার্ন দিয়েছে মানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর লাস্ট 3 বছর ভালো করেছে। তার মানে কি কখনোই এটা দাঁড়ায় যে নেক্সট 3 বছর ভালো করবে? দাঁড়ায় না। উল্টে আমরা ব্রডার মার্কেটের পার্সপেক্টিভ থেকে সরে যাচ্ছি এবং এরা যে বেঞ্চমার্কিংগুলো করে সেগুলো একটু দেখবেন যে নিফটি 50 বা নিফটি 100-এর সঙ্গে কম্পেয়ার করে দেখবেন অ্যাকচুয়ালি ওরা কি রিটার্ন দিয়েছে আর আপনার মিউচুয়াল ফান্ডটা কি রিটার্ন দিল। কারণ আপনার ওই পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার সেগমেন্ট অফ মার্কেটে আপনি ইনভেস্টেড নয়, ওইগুলো ইনভেস্টেড হতে পারে যারা শুনে খুব রিসার্চ করে নিজেদের পজিশন হেজ করার জন্য যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আপনি যদি ইকুইটিতে ঢুকছেনই তাহলে আপনার কাছে ইকুইটিতে জেনারেল কি ইনভেস্টমেন্টের এগেনস্টে কি রিটার্ন দিচ্ছে, নিফটি 50 বা নিফটি 100 কি রিটার্ন দিচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করুন।
কারণ আপনার অপরচুনিটি কস্ট ওইখানে। আপনি যদি ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটায় না ঢুকে ব্রডার মার্কেটে ঢুকতেন, ঠিক মতো ডাইভার্সিফিকেশন করতেন, তাহলে কিন্তু আপনিও ওই রিটার্নটা, মার্কেটের রিটার্নটা পেতে পারতেন। কারণ আপনার নাকটা তো কাটা গেছেই, কারণ ইকুইটিতে ঢুকেছেন। আমাদের হিসেবে ওটা নাক কাটা নয়, আমাদের হিসেবে ইকুইটি ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইফ ইউ ক্যান ডু ইট প্রপারলি। যদি নিজে ঠিক মতন পড়াশুনো করে, আমাদের এসডি ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে 4টে সেশন করা হয়েছে অলরেডি। 4টে সেশনে বিভিন্ন রকম পয়েন্টার দেওয়া হয়েছে। এখন যে সেশনগুলো চলছে তাতে আমরা স্পেসিফিক স্টক ওয়াইজ কিছু অ্যাডভাইস দিচ্ছি, যেগুলো কোয়েশ্চেনগুলো এসছে এবং আমাদের মনে হয়েছে যে এই কোয়েশ্চেনের উত্তর দিলে লোকজনের যারা কোয়েশ্চেন করেননি তাদেরও উপকার হবে। স্পেসিফিক স্টক ওয়াইজ, মানে একদম রিলায়েন্স বা টিসিএস এইগুলোর পার্সপেক্টিভে ধরে ধরে অ্যাডভাইস করা হচ্ছে। তো যাই হোক, আপনি যদি ঠিক মতন বুঝে শুনে পড়াশুনো করে বা পোর্টফোলিও ম্যানেজারের হেল্প নিয়ে করেন ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্টের থেকে বেটার রিটার্ন গত 100 বছরে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে দেয়নি, যদি আপনি একটু লং টার্মে থাকেন। 3 মাসে ইকুইটি ইনভেস্টমেন্ট আপনাকে বেটার রিটার্ন দেবে এরকম ব্যাপারটা নয়। যদি আপনি 1.5, 2, 3 বছর করে ইকুইটিতে ইনভেস্ট করেন, এর থেকে ভালো ইনভেস্টমেন্ট ভেহিকল হয় না, প্রোভাইডেড আপনি ঠিকভাবে করছেন কাজটা। কিন্তু আমি যেটা তখন বললাম সেটা হচ্ছে যে মিউচুয়ালের এই যে যখন আমরা ঢুকি তখন আমরা এই অপরচুনিটিগুলো মিস করে যাই। কারণ মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করছেন, সেই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হোক আর হাইব্রিড হোক, ব্লু চিপ হোক, যা খুশি নাম, যা খুশি হোক, যা খুশি সেক্টর, যা খুশি সেগমেন্ট হোক, আখেরে আপনি ঢুকছেন মার্কেটে, তাহলে কম্প্যারিজন আপনাকে করতে হবে ওভারঅল মার্কেট কি দিয়েছে তার পার্সপেক্টিভে। এই কম্প্যারিজনগুলো না লাইফে করা খুব দরকার, কারণ না হলে পরে আমরা ওই যে ভদ্রলোক আমাদের মেল করেছেন তাকে কোনো রকম ডিসরেসপেক্ট দিচ্ছি না, উনি হয়তো একদম আমাদের মতন সাধারণ মানুষ। এই যে আমরা মাথার মধ্যে হিসাবটা নিয়ে ঘুরি, যে টাকাটা নিয়ে ঢুকেছিলাম সেই টাকাটা তো অন্তত ফেরত আসলো, আখেরে কিন্তু আমি লস করলাম, অনেকখানিটা লস করলাম, ইনফ্লেশনের পার্সপেক্টিভে লস করলাম। আমি ওই টাকাটা দিয়ে অন্য কিছু করতে পারতাম, সেই অপরচুনিটিটা আমি লস করলাম। এবং এন্ড অফ দ্য ডে বেসিক্যালি আমার যা ফিনান্সিয়াল কন্ডিশন ছিল 2 বছর আগে বা 3 বছর আগে, তার থেকে ডেটোরিয়েট করলো। অ্যান্ড দ্যাটস নট সামথিং এনিওয়ান উইশ ফর, রাইট? অপরচুনিটি কস্ট ব্যাপারটাকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট ভেহিকল চুজ করা উচিত। যদি মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, কখনো কখনো লস বুক করে বেরিয়ে আসতে হয় একটা ওভারঅল ভেহিকল থেকে বা ওভারঅল একটা পার্টিকুলার ইকুইটি থেকে, যে কোনো জায়গা থেকে। কারণ আপনি যদি ওই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করেন তাহলে আপনার লাভ হবে। অপরচুনিটি কস্ট মানে আপনি একটা পার্টিকুলার বেনিফিটের মোহে, যেরকম ট্যাক্স বেনিফিটের মোহে পড়ে থেকে অন্যান্য অপরচুনিটিগুলোকে মিস করে যাচ্ছেন, সেইটা ঠিক না। অপরচুনিটি কস্ট মানে আপনি একটা ভুল ডিসিশন নিয়েছেন, তার ফলে যেটা সাঙ্ক কস্ট, যেটা একটা ভুল স্টক কিনেছেন তারপর অ্যাভারেজ করার জন্য আরও কিনে যাচ্ছেন, একটা রং কোম্পানিতে ক্রমশ ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন, সেটা ঠিক না। এইরকমভাবে অপরচুনিটি কস্ট জিনিসটা দেখবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব 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 উপকার দেবে আপনাকে, যদি এইভাবে ভাবতে পারেন। আজকে ফিউচার লাইভে আমার এইটুকুই বলার ছিল। যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমাদেরকে রিচ আউট করুন, আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার। mail.sdcapital@gmail.com। যে কোনো কোয়ারি থাকলে উত্তর দেবেন, হ্যাঁ ফ্রিতেই আমরা উত্তর দিই যতটা সম্ভব, কোনো অসুবিধা নেই। আর যদি শিখতে চান, জানতে চান, আমাদের কিন্তু ওখানে আমাদের ইউটিউব চ্যানেলে, এসডি ক্যাপিটাল ইউটিউব চ্যানেলে সমস্ত লিঙ্ক, সমস্ত ভিডিও ক্রমশ পোস্ট করা হচ্ছে। 4টে সেশন পয়েন্টার্স হয়ে গেছে, এখন স্পেসিফিক কোয়েশ্চেন আনসার চলছে। যদি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। সমস্ত লিঙ্ক এখানে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। করোনা এখনো চলছে, আশা করা যাচ্ছে আর 3-4 মাসের মধ্যে ভ্যাকসিন হয়তো কিছু একটা লঞ্চ করবে, দেখা যাক। আই এম হোপফুল। সাবধানে থাকুন, আবার দেখা হবে পরের সপ্তাহে।